বিয়ের ৩ মাস পর হুমায়ুন আজ বাড়ি ফিরেছে। রান্নাঘরের জানলা দিয়ে এক নজর তাকে দেখে আমার পুরো পৃথিবী আগুছালো মনে হতে লাগলো। দ্রুত চোখ সরিয়ে নিলাম আমি। সে আসবে বলে আজ বাড়িতে সাজো সাজো রব পড়ে গেছে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন এসে বাড়ি ভর্তি করে ফেলেছে। দুপুর বেলা এখন। সে বসার ঘরে ঢুকতে সকলের মিলিত আনন্দ ধ্বনির তীব্র শব্দ কানে এলো। লজ্জায় আমি বের হলাম না। হুমায়ুন ফায়ার সার্ভিসে চাকরি করে। তার চাকরির বয়স বেশি দিন হয়নি। সবে মাত্র 6 মাসের ট্রেনিং সমাপ্ত করতে গিয়ে তার 3 মাস পূর্ণ হওয়ার 3 দিনের ছুটি পেয়েছে। সেই উপলক্ষে বাড়ি আসা। হুমায়ুনের ট্রেনিং এর বয়স যতদিন, তার সাথে আমার বিয়ের বয়স ঠিক ততদিন। সে ট্রেনিং এ যাওয়ার আগের দিন সন্ধ্যায় আমার সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। বিয়েটা ধুমধাম করে না হলেও দুই পরিবারের সম্মতিতে হয়েছে। সেদিন দুপুরবেলা তার বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাই আমাকে দেখতে গিয়েছিল। এক দেখায় পছন্দ করে ফেলেন। তার রেশ ধরে বিকালবেলা হুমায়ুন তার পুরো পরিবার নিয়ে দেখতে আসে। আমায় পছন্দ হয়েছিল বোধ হয়, কারণ সন্ধ্যার মধ্যে আমাদের বিবাহ কার্য সম্পন্ন হয়। সেই রাতে আমায় তাদের বাড়ি নিয়ে আসে। দীর্ঘ সময় জার্নি করে এই বাড়িতে পৌঁছতে পৌঁছতে ফজরের আজানের সময় হয়ে ছিল। জার্নির ধকল সহ্য করতে না পেরে রুমে ঢুকে গাঢ় ঘুম দিয়েছিলাম। আমার তখনও ঘোর কাটেনি। ঘোর কেটেছিল সকালবেলা, যখন হুমায়ুন লাজুক স্বরে বলেছিল, আমি তাহলে চলে যাচ্ছি, নিজের খেয়াল রাখবেন, ফোনে যোগাযোগ করব। আমি প্রতিউত্তর করতে পারিনি সেদিন। হুমায়ুনের চলে যাওয়ার বুকের ভেতর কত সূক্ষ্ম একটা ব্যথা অনুভব করেছিলাম। ঠিক তখন বুঝতে পেরেছিলাম আমার বিয়ে হয়েছে, আমি কারো অর্ধাঙ্গিনী। কিন্তু হুমায়ুন নিজের কথা রাখেনি, আমার সাথে ফোনে যোগাযোগ করেনি। বলতে গেলে ট্রেনিং এর কঠোরতার জন্য করতে পারেনি। গত 3 মাসে কদাচিৎ ফোনালাপ হয়েছে আমাদের, 4-5 মিনিট করে সপ্তাহে 1 অথবা 2 দিন। এত অল্প সময়, তবুও দুজনের কেউ কথা খুঁজে পেতাম না, যার ফলশ্রুতিতে আমাদের সম্পর্ক এখনো একে অপরের আপনিতেই আটকে আছে। রান্নাঘর থেকে বাইরে বের হলাম। ভিড়ের মাঝে উকি ঝুঁকি মেরে আমি হুমায়ুনের লম্বা দেহটা আরেকবার দেখার চেষ্টা করলাম। সুবিধা করতে পারলাম না। জায়গা বদল করে সদর দরজার কাছে গেলাম। পায়ের উপর ভর দিয়ে উঁচু হতে হঠাৎ করে 2 জোড়া চোখ একে অপরের উপর আবদ্ধ হলো। বুকের ভেতর ভীম্র একটা শব্দ হলো আমার। নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। হুমায়ুনের দৃষ্টির গভীরতা থেকে রক্ষার জন্য দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘর থেকে কান খাড়া করে আমি তার কণ্ঠস্বর শুনতে লাগলাম। মৃত্তিকার মতো ঝরঝরে সুরে কথা বলে যাচ্ছে সে। মাঝের মধ্যে ঝর্ণার মতো শব্দে ভেসে উঠছে। ভীষণ হিংসে হলো আমার। মন ভার হয়ে গেল। এত মানুষকে চারপাশে পেয়ে আমায় বেমালুম ভুলে গেছে। মন ভারাক্রান্ত করে আমি পানির গ্লাসে চুমুক দিলাম। ঘণ্টা খানেক পর হুমায়ুন ফ্রেশ হয়ে এলো। মেঝেতে মাদুর বিছিয়ে তাতে আয়েশ করে বসলো, আর তাকে ঘিরে বসলো জনাব 20 বা তার চেয়ে বেশি আত্মীয় স্বজন। আমি রান্নাঘরের দরজার আড়াল থেকে সব খেয়াল করছিলাম। হঠাৎ শাশুড়ি মা রান্নাঘরে এসে বললেন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন নিশি? হুমায়ুনের পাশে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। না মা, আমি পরে আপনার সাথে খাবো। তাহলে খাবারগুলো নিতে আমাকে সাহায্য করো।
জোরপূর্বক মুখে হাসি টানলাম। বসার ঘরে যেতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু করার নেই। পর্বত সম অস্বস্তি নিয়ে আমি মাংসের বাটিটা দুহাতে চেপে ধরলাম। ধীর পায়ে বসার ঘরে এগিয়ে গেলাম। কোনো দিক তাকালাম না। মাংসের বাটিটা নামিয়ে রেখে চলে এলাম। রান্নাঘরে আসতে শাশুড়ি মা ডালের বাটি ধরিয়ে দিলেন। আবার অস্থিরতা নিয়ে হিমায়নের সামনে গেলাম। ডালের বাটি নামিয়ে রাখার এক ফাঁকে হিমায়নের দিকে তাকালাম। তার হাস্য উজ্জ্বল দৃষ্টি আমার দিকেই ছিল। ফের চোখে চোখ পড়তে আমার বুকে নদীর ঝপাং করে ঢেউ উঠল। হাত কেঁপে উঠল আমার। ডালের বাটিটা কাত হয়ে অল্প একটু ডাল ছিটকে মেঝেতে পড়ল। সঙ্গে সঙ্গে লজ্জায় কুঁকড়ে গেলাম। চারপাশে তাকিয়ে দেখলাম আত্মীয় স্বজন সবার বিস্মিত ভরা দৃষ্টি আমার উপর ন্যস্ত। আমি আর দেরি করলাম না, এক দৌড়ে নিজের রুমে চলে আসলাম। এই বাড়িতে আমি 2 দিন হলো এসেছি। 3 মাস বিয়ের সময় সীমার মধ্যে 10টা দিনও থাকা হয়নি এখানে। সেই জন্য কারোর সাথে তেমন পরিচয় হয়ে ওঠেনি। তবে এ বাড়ির আসলে হিমায়নের রুমটাতে আমি মানুষটাকে খুব একটা পরিচিত না হলেও এই রুমের প্রতিটি ধুলি কণা, ইট, সিমেন্ট, বালি সহ সব কিছুর সাথে আমার সখ্যতা গড়ে উঠেছে। রুমের দরজাটা ভিড়িয়ে দিয়ে বিছানায় এসে বসলাম। চোখ গেল ওয়াশরুমের পাশে রাখা বড় টলিটার দিকে। ধীর পায়ে এগিয়ে গেলাম। বুঝতে পারলাম না ওইটা কার। রুমের বারান্দায় ভেজা কাপড়গুলো ঝুলতে দেখলাম। তার মানে হিমায়ন রুমে এসে গোসল করে নিয়েছে। টলির দিকে তাকিয়ে দেখলাম একটা চেইনে তালা নেই। একবার মনে হলো খুলে দেখি ভিতরটা। পর মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে ফেললাম। চুপচাপ সরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘুম ভাঙল সন্ধ্যার সময় এক ননদের ডাকে। হিমায়নের কাজিন রূপা মেয়েটা, ভীষণ মিষ্টি মেয়েটা। মুখ ধুয়ে তার সাথে বের হলাম। মাথা নিচু করে আমি হাঁটাহাঁটি করছিলাম যাতে হিমায়নের সাথে চোখাচুকি না হয়। কিন্তু কিছুক্ষণ পর শুনতে পেলাম সে বাড়ি নেই। বিকালবেলা বাবার সাথে বাজারের দিকে ঘুরতে গেছে। ফস করে শ্বাস ফেললাম। কিছুটা স্বস্তি মিলল। মনের কথাই যেন খচখচানিটা রয়েই গেল। কোথায় যেন এক ফোঁটা তীব্র দুঃখ বিরাজমান। আমি পাত্তা দিলাম না। খাবার খেয়ে রান্নার কাজে শাশুড়ি মাকে সাহায্য করতে লাগলাম। রাতের খাবার শেষ করে বসার ঘরের এক পাশে হিমায়ন ছোট ছোট কাজিনদের সাথে লুডো খেলতে বসে গেল। আমি তখনও রান্নাঘরের আড়ালে দাঁড়িয়েছিলাম। ফুপি শাশুড়ি আমায় হাত ধরে টেনে বাইরে নিয়ে এলেন। মাদুরে বসিয়ে দিলেন খাওয়ার জন্য। বাড়ির পুরুষরা সবার খাওয়া শেষ। এখন শুধু মেয়েদের খাওয়ার পালা। বাল্বের আলোকে পেছনে রেখে আমি একটুখানি জায়গায় জড়সড় হয়ে বসে পড়লাম। প্লেটে ভাত নিয়ে মাথা নিচু করে খেতে লাগলাম। খাওয়া প্রায় শেষের দিকে। প্লেটে 1 চামচ ডাল নিয়ে নিলাম। ভাতের লোকমা করে মুখে দেওয়ার এক ফাঁকে কর্নারের দিকে নজর গেল। দেখি হিমায়ন পূর্বের মতো আমার দিকেই তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে গলায় ভাত আটকে এলো আমার। খক খক করে কাশতে লাগলাম। পাশ থেকে শাশুড়ি মা পানির গ্লাস ধরিয়ে দিলেন। আমি এক নিঃশ্বাসে সম্পূর্ণ গ্লাস খালি করলাম। প্লেটের উচ্ছিষ্ট খাবার শেষ না করে আমি রান্নাঘরে ছুটে গেলাম। অন্ধকার রুমটা হঠাৎ শুভ্র রঙের আলোয় ছেয়ে গেল। চোখ খিচকে বন্ধ করলাম আমি। ওড়নার একটা অংশ খামচে ঘুমের ভান ধরে পড়ে রইলাম। বন্ধ চোখও বুঝতে অসুবিধা হলো না যে হিমায়ন সবেমাত্র রুমে ঢুকেছে। পরিচিত একটা ঘ্রাণ নাকে আসছে। এই ঘ্রাণটা আমি প্রথমবার পেয়েছিলাম যখন হিমায়ন আমাকে দেখতে গিয়েছিল। চোখ বন্ধ রেখে কান খাড়া করে রইলাম। রুমে মৃদু পদধ্বনির
আনাগোনা। একটু পরে ওয়াশরুমের দরজা বন্ধের শব্দ হলো। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললাম। এক লাফে উঠে বসে রুমের চারিদিকে নজর বোলালাম। হুমায়ুন আসবে বলে মোটামুটি গুছিয়ে রেখেছি, তবুও আরেকবার পরখ করলাম। বন্ধ দরজার ছিটকেনির উপর নজর যেতে হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম হলো। ওনার সাথে এক রুমে থাকবো কি করে? কি অস্বস্তিকর ব্যাপার! অস্বস্তিকর। চোখ জোড়া দেওয়ালে লাগানো ঘড়ির দিকে পড়তে স্থির হয়ে এলাম আমি। চোখ দুটো আস্তে ধীরে ঝাপসা হতে লাগলো। বুকের কোণে তীব্র ব্যথা অনুভব করতে লাগলাম। রাত 12:51। ওনার সবে মাত্র সময় হলো আমার কাছে ফেরার। তীব্র মন খারাপ নিয়ে আমি আগের মতো শুয়ে পড়লাম। খোলা চুল দিয়ে মুখ ঢেকে রইলাম। আমার ব্যথাতুর মনের ছাপ কারো নজর যেন না পড়ে। কয়েক মিনিট পরে ওয়াশরুমের ছিটকেনি খুলে গেল। আমি মটকা মেরে আগের মতো পড়ে রইলাম। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো। না, রুমের বাল্ব বন্ধ হলো না। হুমায়ুন এসে আমায় কিছু বলল। সময়ের সাথে মন খারাপ যেন অনুপাতিক হারে বাড়তে লাগলো। তার কি কিছুই বলার নেই আমাকে? এইভাবে চুপচাপ রাত কাটিয়ে দেবে? ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হতে সেই চিরপরিচিত সুগন্ধটা খুব কাছে অনুভব করলাম। কয়েক সেকেন্ড পরে সে গাঢ় কণ্ঠে ডাক দিল, নিশি। সেই গাঢ় কণ্ঠে কতক্ষণ জমে থাকা অভিমানের পাহাড় চূড়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অভিমানগুলো অশ্রু হয়ে ধরা দিল। ভাগ্যিস চুল দিয়ে মুখ ঢাকা বলে হুমায়ুন সে অশ্রু দেখতে পেল না। আমার অভিমানী মন সঙ্গে সঙ্গে বলে উঠল, এতক্ষণে আমার কথা মনে পড়ল? আমার কাছে আসার সময় হলো? মুখ দিয়ে কিছুই বললাম না। দম বন্ধ করে পড়ে রইলাম। ধীরে ধীরে হুমায়ুনের অস্তিত্ব আরও নিকটে অনুভব করতে লাগলাম। পরিচিত পারফিউমের গন্ধটা কড়াভাবে নাকে প্রবেশ করল। সে আবারও নিঃশব্দতায় পর্দা ছিটকে গভীর স্বরে বলে উঠল, নিশি, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আমি উত্তর দিলাম না। ঠোঁট চেপে ঘুমানোর ভান ধরে পড়ে রইলাম। ঠিক তখনই কেউ আঙ্গুলের ডগা দিয়ে হালকা করে ছুঁয়ে দিল। মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। ধপ করে চোখ খুললাম আমি। চতুর্থবারের মতো আমাদের দুজনের দৃষ্টি এক হলো। এবারে পূর্বের মতো ঝটপট চোখ সরিয়ে নিলাম না। আমার ঘোর লাগা ঝাপসা দৃষ্টি হারিয়ে গেল তার দৃষ্টির অতলে। কয়েক সেকেন্ডের পর হুমায়ুন নিশ্চিন্ত কণ্ঠে বলল, আপনি কাঁদছেন কেন নিশি? কি হয়েছে? কোথাও কষ্ট হয়? আমায় বলুন প্লিজ। চোখ বন্ধ করে ফেললাম আমি। সঙ্গে সঙ্গে চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হুমায়ুন তার দক্ষ হাত দিয়ে পরম মমতায় আমার চোখের জল মুছিয়ে দিল। মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? মন খারাপ? আপনি একটা বজ্জাত। 11 ঘন্টা হলো বাড়ি এসেছেন, কিন্তু একটি বার আমার কথা মনে পড়েছে? আমার সাথে দেখা করেছেন, দুটো ভালো মন্দ কথা বলেছেন, একটু সুন্দর মতো তাকিয়েছেন। শীতের সাথে যে একটা অসহায় মেয়েকে তিনি কবুল বলে নিজের স্ত্রীর স্বীকৃতি দিয়েছেন, সেটা ভুলে গেছেন? এতক্ষণে আমার কথা মনে পড়ল। কে নিশি? ঝাঁপালো স্বরে বলে উঠলাম আমি। নিজের অজান্তে হাতটা কখন হুমায়ুনের কলার চেপে ধরেছে খেয়াল নেই। তার বিস্ময় ভরা দৃষ্টি আমার উপর ন্যস্ত। বিস্মিত হবারই কথা।
তার সাথে মিনমিন করে কথা বলা সেই আমি। আমার গলার স্বর হিমালয় ছুঁয়েছে। আমি রাগান্বিত চোখে চেয়ে রইলাম তার দিকে। একটা হাত শার্টের কলার চেপে ধরা আমার হাতটা স্পর্শ করতে চমকে উঠলাম। হুঁশ ফিরল আমার। হিমায়নের কলার ছেড়ে দ্রুত সরে গেলাম। বিছানার দেওয়াল ঘেয়ে মুখ ঘুরিয়ে নিলাম। কাঁথা দিয়ে নিজেকে সম্পূর্ণরূপে ঢেকে ফেললাম লজ্জায়। কিছু সময় নিশ্চুপ অতিক্রান্ত হলো। আচমকা হিমায়ন শব্দ করে হেসে উঠল। তার সেই ঝর্ণার উত্তাল ঢেউয়ের মতো হাসি শুনে চমকে উঠলাম। কয়েক সেকেন্ড পর হিমায়ন জোরপূর্বক আমার মুখ থেকে কাঁথা সরিয়ে ফেলল। আমি তবু দেওয়ালের দিকে মুখ ফিরে চেয়ে রইলাম। সে হাসতে হাসতে বলল, তুমি বড্ড বোকা নিশি। কপাল কুঁচকে গেল আমার। হিমায়ন যে হুট করে তুমিতে নেমে এসেছে সেটা বোধগম্য হলো না। মুখ ঘুরিয়ে তার দিকে তাকালাম। চোখ পাকিয়ে বললাম, কে বোকা? আপনি বোকা। শুধু বোকা নয়, বোকা স্কয়ার, বোকা কিউব, বোকা টু দ্য পাওয়ার ইনফিনিটি। শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছি। এবার তোমার গলা চেক করো তো, দেখো তো আমি তোমার কাছে মাত্র এসেছি নাকি অনেক আগেই। সন্দেহ নিয়ে গলায় হাত রাখলাম আমি। সঙ্গে সঙ্গে এক লাফে বিছানায় উঠে বসলাম। গলার কাছের হাতটা সামনে এনে দেখি ধপধপে শুভ্র রঙের একটা লকেট সহ চেন। লকেটের ভেতরে যে এইচ অক্ষরে লেখা সেটা বলার অপেক্ষা রাখে না। চমকে বললাম, এটা কখন পরিয়ে দিয়েছেন? বিকেলবেলা, তুমি যখন দিন দুনিয়া ভুলে ভুসভুস করে ঘুমাচ্ছিলে ঠিক তখন। আমার মনের আকাশে অভিমানে সৃষ্ট পেঁজা তুলোর মতো মেঘ সরে ঝলমলে রোদে ছেয়ে গেল। অস্পর্শনীয় আনন্দে ভরে গেল ভিতরটা। দৃষ্টি লকেটের উপর রেখে লাজুক স্বরে বললাম, এটা ভীষণ সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। শুধু এটা পরিয়ে দিইনি, আরও অনেক কিছু করেছি, কিন্তু তোমার যা ঘুম, কিচ্ছু টের পাওনি। গলার চেনে হাত থেমে গেল আমার। লজ্জায় রক্তিম অলাভা ছড়িয়ে পড়ল মুখ জুড়ে। কম্পিত ঠোঁট জোড়া নেড়ে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। আমাকে এই ভালো লাগার অস্বস্তি থেকে রক্ষা করল হিমায়ন। ঘাড়ের কাছে জড়িয়ে থাকা চুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দিল। বলল, চুল খোলা রেখেছ কেন? আগোছালো হয়ে গেছে, জট পাকিয়ে যাবে তো এখন। চুল আঁচড়ানো আমার অপছন্দের কাজের মধ্যে একটি। তোমার আর কোন কাজ অপছন্দের? আমি বেশ সহজ হয়ে এলাম। খুব কাছে বসে থাকা ছেলেটার সাথে যে আমার খুবই অল্প সময়ের পরিচয় সেটা মাথায় রইল না। তাকে পৃথিবীর সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মনে হলো আমাদের আত্মিক সম্পর্কটা বহুদিনের। আমি সহজ গলায় বললাম, বেশ কিছু কাজ আমার ভীষণ অপছন্দের। এই ধরুন, মাথার চুল নিয়মিত আঁচড়ানো, গোসল শেষে কাপড় ধোয়া, রাতের বেলা ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা, মাথায় তেল দেওয়া, হাত পায়ের নখ কাটা ইত্যাদি। আরও কিছু আছে যেটা এই মুহূর্তে মনে পড়ছে না। আজ থেকে তোমার সব অপছন্দের কাজগুলো করে দেওয়ার অধিকার আমায় দেবে। হিমায়নের কণ্ঠস্বর শুনে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলাম। পরক্ষণে মনে পড়ল, সে আমার অপছন্দের কাজগুলো কি করে করবে? 2 দিন পরে তো আমাকে ছেড়ে সেই শহরে চলে যাবে আবার।
হিমায়ন হয়তো আমার মনের কথা বুঝতে পারল। আমার ডান হাতটা নিজের দু হাতের মুঠোয় পুড়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, চিরদিন তো দুজন আলাদা থাকবো না নিশি। যখন একসাথে থাকবো, অথবা যতটুকু সময় একসাথে থাকবো, তোমার অপছন্দের সব কিছু আমি করে দেব। তোমার অপছন্দ আমার ভালোবাসা বুঝতে পেরেছ? আমি মাথা নিচু করে শুধু সম্মতি দিলাম। হিমায়ন গভীর স্বরে বলল, বুঝলে নিশি, ছেলেদের অনেক কিছু ট্যাকেল করতে চলতে হয়, বিশেষ করে আমার মতো নিম্ন মধ্যবিত্ত ছেলেদের। আমাদের বাবা মায়ের আনন্দের কথা ভাবতে হয়, ভাই বোনের খুশির কথা ভাবতে হয়, আত্মীয় স্বজন প্রতিবেশী ঊর্ধ্বতন কর্মকর্তা সবার মন জুগিয়ে চলতে হয়। আবার এরই মাঝে সহধর্মিণীর কথা ভাবতে হয়, তার ছোট্ট ছোট্ট আবদার, তার খুশির কথা ভাবতে হয়। দিন শেষে সব ঝড় মাড়িয়ে সব ক্লান্তি দূর করতে তার বুকে মাথা রেখে প্রশান্তির ঘুম দিতে হয় যে আমাদের মতো ছেলেদের অদৃশ্য অনেক শক্তি থাকে। আমরা একসাথে অনেকগুলো নৌকার হাল ধরি, তবুও মাঝের মধ্যে হিমশিম খেতে হয়। হিমায়ন থামল। আমি গম্ভীর দৃষ্টিতে তার মুখের দিকে তাকালাম। কিছুক্ষণ পর হাত বাড়িয়ে তার মুখ স্পর্শ করলাম। ত্বকের আড়ালে লুকিয়ে রাখা দুঃখগুলো মুছে দেওয়ার চেষ্টা করলাম। নিজে থেকে তার বুকে মাথা রেখে বললাম, আমি আছি তো ঠিক এখানে, আপনার অদৃশ্য শক্তি আরো মজবুত করতে, আপনার জীবন যুদ্ধে সহযাত্রী হিসাবে। ভোর রাত থেকে বৃষ্টি একটানা ঝরছে, কোনো থামাথামি নেই। এই বৃষ্টির মাথায় নিয়ে সিএনজি করে হিমায়ন 8টার দিকে তার আস্তানায় রওনা দিয়েছে। যাবার সময় তার চোখের দিকে তাকাতে পারিনি আমি। মনে হচ্ছিল একবার ও চোখে চোখে রাখলে আর নিজেকে সামলাতে পারবো না। হিমায়নের মন তো দুর্বল করে দিতে পারি না আমি তার জন্য এক টুকরো বরফ শীতল নদী হতে চাই, ব্যক্তিগত নদী, যে নদীতে সে এসে সারাদিনের সমস্ত ক্লান্তি, না পাওয়ার কষ্ট, দুঃখগুলো ধুয়ে মুছে দেবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে আর সতেজ করে পরবর্তী দিনের জীবন যুদ্ধে নামবে। আমি তার জন্য এক টুকরো প্রশান্তি হতে চাই, তার একমাত্র কমফোর্ট জোন হতে চাই। ইটের দেওয়াল বিশিষ্ট টিনের চালে বিরতিহীন বৃষ্টির ফোঁটা ঝরছে। ঝাপসা চোখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বারান্দার কয়েকখানি মেঝেতে বৃষ্টির ছাঁট। সাবধানে পা রেখে হাতটা বাড়িয়ে দিলাম। শীতল এক স্পর্শে লোমকূপ কেঁপে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে ফোনের মেসেজ টিউন বাজল। ভেজা হাতে কোমর থেকে বাটন ফোনটা বের করলাম। বটনে চাপ দিয়ে দেখি হিমায়ন মেসেজ পাঠিয়েছে। বেশ কিছু লেখা নেই, গুটি গুটি বাংলা অক্ষরে লেখা, অত্যন্ত ভারী একটা শব্দ, ভালোবাসি। ক্রমশই বৃষ্টির বেগ বেড়ে চলেছে। টিনের চালে পড়া বিষণ্ণ বিষয় এক ছন্দময় সুর সৃষ্টি করেছে। হাওয়ার তালে তালে ছিটে ফোঁটা বৃষ্টি এসে পরশ বুলিয়ে যাচ্ছে দেহে। প্রকৃতিতে বেপরোয়া ভাব। এসবের মধ্যে আমার দৃষ্টি ফোনের স্ক্রিনের উপর নিবিদ্ধ হয়ে আছে। বিড়বিড় করে লেখাটি উচ্চারণ করতে ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। বেপরোয়া প্রকৃতি তৃষ্ণা নিবারণের জন্য হাঁটুর সম বাড়ি ধারায় কয়েক ফোঁটা নির্জল আনন্দস্বরূপ উপহার দিলাম। প্রকৃতি
মনে রাখবে তো? সমাপ্ত। আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিও ও গল্প পেতে আপনারা নোটিফিকেশনটা অন রাখবেন। আর নতুনরা অবশ্যই একটা সাবস্ক্রাইব